এগুলোকে নিয়ে ইনবাউন্ড ট্যুরিজমটাকে সাজানোর সুযোগ রয়ে গেছে। এগুলো সেলেবল প্রোডাক্ট। Bangladesh has a clear and strong global tourism brand, and if not, how can we build one? অট্টালিকার জঙ্গল তৈরি করে ফেলছি আমি একটা, তাই না? কি করলাম আমি কক্সবাজারটাকে? কাজাকিস্তানের মতো একটা দেশ, যে দেশটার ট্যুরিজমের গ্রোথ হচ্ছে 37%। What is attracting this foreign tourists towards Bangladesh? স্থানীয় লোকজন যারা আছে তারা রেসপন্সিবল ট্যুরিজমের বিষয়ে অনেকটা সচেতন। Inbound tourism plays a vital role in showcasing a nation's beauty, hospitality, and culture to the global audience. And in countries like Bangladesh, the potential is immense. Hello everyone, I welcome you all back again to our very own podcast, The Conversation With. This is your host, Tasnuva Tabassum Hafsa. And today we'll dive deep into the topic that is very close to our heart, and that is the inbound tourism of our country. And for that, joining us once again is someone who has been the heart of our journey. Please welcome MD Masood Hussain, the Managing Director of the Bengal Tours Limited. So please welcome Masood sir. Assalamu alaikum sir, it's nice to have you again today. So as you have been a part of this journey even before, and we have got to know a lot of things from you about tourism. So today we want to dive deep into the topic inbound tourism, more detailed. So I wanted to know if you could describe the current state of inbound tourism in Bangladesh, and as you are working in this field for a very long time, do you see any noticeable growth in recent years? ধন্যবাদ আপনাকে। ইনবাউন্ড ট্যুরিজমের বর্তমান প্রেক্ষাপট বলতে গেলে তো আসলে খুবই খারাপ আমি বলবো, কেননা করোনা পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে হয়তো বা গ্রোথটা বাড়বে, বেড়েও ছিল, এটাও সত্যি কিছুটা বেড়েছিল। এবং আমাদের এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশ ইনবাউন্ড ট্যুরিজমের গ্রোথ যেটা হয় বা ইনবাউন্ড ট্যুরিজম যেটা হচ্ছে এটা আসলে ন্যাচারাল। এটা আমরা বলি সবসময় যে এটা আল্লাহ প্রদত্ত আর কি, আমরা নিজেরা চেষ্টা করে কোনো কিছু করতে পারিনি এখনও। ইনফ্যাক্ট আপনি যদি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি দেই, যেহেতু বর্তমান বাংলাদেশের অবস্থা জানতে চাচ্ছেন আপনি, 1995 সালে আমাদের টোটাল ইনবাউন্ড ট্যুরিস্টের রিসিভ ছিল মোরালেস 1,40,000-এর মতো, যেটা করোনার আগে 3,30,000 কি 40,000 এরকম একটা ব্যাপার, মানে 20 বছর পরে এটা দ্বিগুণ হয়েছিল। এখানেও প্রশ্ন আছে যে ট্যুরিস্টরা আসে আমাদের এখানে, তার মধ্যে লেজার ট্রাভেলার আমরা যাদেরকে বলি তাদের সংখ্যা মোরালেস 10%। বর্তমান হিসেব অনুযায়ী ইনবাউন্ড ট্যুরিস্টের হিসাব হচ্ছে প্রায় 6 লক্ষ বলছে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা যারা ইনবাউন্ড ট্যুরিজমের সাথে জড়িত আমরা আসলে কোনো পর্যটক লেজার ট্যুরিস্ট যারা তাদেরকে আমরা পাচ্ছি না। এবং তাহলে এই 6 লক্ষ কারা প্রশ্ন আসে। 6 লক্ষ ট্যুরিস্ট এটা তো আসলে সংখ্যাটা কম না। আমরা যতটুকু নিজেদের মতো করে ঘেটে দেখেছি যে এর মধ্যে ধরেন আবারও সেই 10-12% বা 8% হচ্ছে লেজার ট্রাভেলার, 70% হচ্ছে আপনার বা 60% হচ্ছে আপনার শ্রীলঙ্কা, ইন্ডিয়া, চায়না এইসব দেশ থেকে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করতে আসে, গার্মেন্টস সেক্টর বা সিরামিক সেক্টর বা আইটি সেক্টর এইসব জায়গাতে 3 মাসের ভিসা নিয়ে আসে, 3 মাস 6 মাস বারবার তারা আসে বাংলাদেশে, ইনকাম করে নিয়ে যায়। দে আর নট স্পেন্ডিং, অ্যাবসলিউটলি দে আর নট স্পেন্ডিং এ সিঙ্গেল পেনি ফর দ্য ট্যুরিজম। এই 60%-এর বাইরে যারা, তারা ধরেন এনআরবি পিপল, আমাদের যারা বাঙালি যারা দেশের বাইরে থাকেন ইউরোপ আমেরিকাতে, তারা বছরে একবার তাদের পরিবারের সাথে দেখা করতে আসেন। এরাও এক ধরনের ট্যুরিস্ট, কিন্তু লেজার ট্যুরিস্ট বলতে যে জিনিসটা বোঝায় তার মধ্যে এরা পড়ে না। তার মানে দাঁড়াচ্ছে যদি এখন 6 লক্ষ ট্যুরিস্টও এসে থাকে আমাদের সরকারের হিসেব অনুযায়ী, তার মধ্যে লেজার ট্যুরিস্টের সংখ্যা হচ্ছে 40 থেকে 45,000। বাট আমার ধারণা যে সংখ্যাটা আরও কম। আমি আমার একটা স্ট্যাটিস্টিক্স দিই, বেঙ্গল ট্যুরসের কথা যদি আপনি বলেন, আমরা শুরু করার পরের থেকে যদি বলি, একটা সময় ছিল আমরা বছরে 10 থেকে 12,000 বিদেশি পর্যটক হ্যান্ডেল করতাম যারা একদম পিওর লেজার ট্যুরিস্ট ছিল। এটা আমি বলছি 2010-11 বা 12 সাল পর্যন্ত। 2012-13 সালে যখন আমাদের রাজনৈতিক অস্থিরতা শুরু হলো, সে সময় সংখ্যাটা নেমে গেল। হলি আর্টিজানের সময় এটা একেবারে শূন্যের কোঠা চলে আসলো। এরপরে আমরা চেষ্টা করছিলাম এটাকে বাড়ানোর জন্য, আবার
করোনাকালীন সময় এটা একদম আবার নেমে যায়। পরবর্তীতে আবারও এটাকে একটু চেষ্টা হচ্ছিল, কিন্তু 23-24-এর আবার সেই রাজনৈতিক অস্থিরতার সময় এটা আবার শূন্য কোটায় চলে আসে। তার মানে আমাদের প্রতিষ্ঠানটা, যে প্রতিষ্ঠানটা বছরে 10 থেকে 12,000 লেজার ট্যুরিস্ট হ্যান্ডেল করতো, সেই আমার প্রতিষ্ঠান এখন বছরে 3 থেকে 350 লেজার ট্যুরিস্ট হ্যান্ডেল করে। তো বর্তমান অবস্থাটা আপনি বুঝতেই পারছেন যে এরকম ইনবাউন্ড ট্যুরিজমের সাথে যে কটা প্রতিষ্ঠান জড়িত আছে সবারই একই রকম অবস্থান। ঠিক একইভাবে যদি আমি বলি, ইন্ডিয়াতে 1995 সালে ট্যুরিস্টের সংখ্যা ছিল 18 থেকে 20 লক্ষ, সেইটা করোনার আগে 2 কোটি। শ্রীলঙ্কা যদি বলেন 1995 সালে এদের সংখ্যাটা ছিল 3.5 লক্ষ, সেটা আজকে 2024-25-এ এসে 22-23 লক্ষ। যে ভুটানে 1995 সালে টুরিস্টের সংখ্যা ছিল সারা বছরে মোরালেস 5000-এর মতো, সেটা আজকে 3.5 লক্ষ। শ্রীলঙ্কার দিকে যদি তাকাই, শ্রীলঙ্কাতে 20 বছর আগে বা 25 বছর আগে ছিল 3.5 লক্ষ বা 3,40,000, সেটা আজকে 12-13 লক্ষ। ইভেন পাকিস্তান, যে দেশের নাম শুনলে আমরা মানে শিহরিত হই, যেটা সন্ত্রাসের একটা দেশ এই সেই বলি, সেই দেশে আজকে 20 থেকে 22 লক্ষ টুরিস্ট যায়, যেটা আজ থেকে 25 বছর আগে ছিল মাত্র 1.5 লক্ষ কি 2 লক্ষ। তা আমার বক্তব্য হচ্ছে যে আসলে এরা যদি পারে, আমরা কেন পারছি না? এটা আসলে অনেক বড় আলোচনা, অনেক বড় একটা বিষয়। তবে আমাদের মানে বর্তমান অবস্থাটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা আসলে খুবই খারাপ। এইভাবে একটা দেশের ইনবাউন্ড ট্যুরিজম চলতে পারে না। কারণ আমি সবসময় বলে আসছি যে ইনবাউন্ড ট্যুরিজম হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাকবোন। আপনি যদি ইনবাউন্ড ট্যুরিজমকে শক্ত না করেন, তাহলে আপনি ট্যুরিজম করতে পারবেন না, এবং ট্যুরিজম থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা আপনি চিন্তাই করতে পারেন না। স্যার, আমরা যেহেতু কথা বলছিলাম, হয়তো বা সংখ্যাটা অনেকটা কমে এসেছে, আমরা যেটা বুঝতে পারলাম আপনার কথা থেকে আগের তুলনায়। কিন্তু what do you think that regarding all this attraction, natural beauty, you said cultural heritage or hospitality, what is attracting this foreign tourists towards Bangladesh? শ্রীলঙ্কার সাথে যদি কম্পেয়ার করেন, শ্রীলঙ্কাতে যা আছে সবই আমাদের আছে। আমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করব না, বা নেপালের সাথে আমি কম্পেয়ার করতে চাচ্ছি না, মালদ্বীপের সাথে কম্পেয়ার করব না। কিন্তু আমরা কেন পারছি না, সেটা তো আমি একটু আগে বললাম যে আসলে আমাদের, বা পরে বলার যদি সুযোগ হয় আমি বলবো, আমাদের বাংলাদেশের যে প্রোডাক্টগুলো রয়ে গেছে বিদেশি পর্যটকদের আকর্ষিত করার বা আকর্ষণ করার জন্য, ডেফিনেটলি ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন একটা হচ্ছে আমাদের প্রাইম প্রোডাক্ট, যে প্রোডাক্টটা নিয়ে আমরা গর্ব করতে পারি। পৃথিবীতে একমাত্র আপনার সিঙ্গেল ব্লক ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, যেটা আমরা ওন করি। আমাদের নদী, আপনার মানুষ, পৃথিবীর অনেক দেশ আছে যারা পানি দেখতে পারে না বছরের পর বছর, আমাদের নদীগুলোকে সেল করার সুযোগ আছে। আমাদের এই স্মাইলিং পিপল, হসপিটেবল পিপল সেল করার সুযোগ আছে, যেটা বিদেশিরা সাংঘাতিকভাবে পছন্দ করে। আমাদের যে কালচারাল হেরিটেজগুলো আছে, সেই জিনিসগুলো আমাদের, যেমন বুদ্ধিস্ট হেরিটেজের কথাই যদি আমি বলি, আমাদের বুদ্ধিস্ট হেরিটেজ কিন্তু পৃথিবীর সব দেশের মানুষই কম বেশি পছন্দ করে। আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা বলেন, তাহলে এগুলোর অবস্থান হয়তো খুব উপরে না, কিন্তু এগুলোকে নিয়ে ইনবাউন্ড ট্যুরিজমটাকে সাজানোর সুযোগ রয়ে গেছে। এগুলো সেলেবল প্রোডাক্ট, এগুলো সবসময় সেল করা যায় এবং আমরা করছি। এই যে ইনবাউন্ড ট্যুরিজমের সাথে কিন্তু আমাদের গভর্নমেন্ট ডেফিনেটলি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমি জানতে চাচ্ছিলাম, গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভস নিচ্ছে কিংবা পলিসিস, এগুলোকে অ্যাকচুয়ালি বাংলাদেশকে আমাদের এই যে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডেস্টিনেশন এখানে প্রমোট করতে পারছে? আমি আপনার সাথে সম্পূর্ণভাবে দ্বিমত করছি যে বাংলাদেশ গভর্নমেন্ট ইনবাউন্ড ট্যুরিজমের জন্য কিছুই করছে না। টু বি ফ্র্যাঙ্ক, কিছুই করছে না। কারণ গভর্নমেন্ট যদি ইনবাউন্ড ট্যুরিজম প্রমোশনের জন্য কাজ করত, তাহলে আশেপাশের যে দেশগুলো আছে, আমরা তো এই সাউথ ইস্ট এশিয়ারই একটা দেশ, আশেপাশের 5টা দেশে যদি বছরে লেজার ট্যুরিস্ট 15 লক্ষ আসে, 10 লক্ষ আসতে পারে, 5 লক্ষ আসতে পারে, তাহলে বাংলাদেশে কেন 30-40 হাজার আসবে? কারণ আমার দেশের পাশেই তো এরা। একজন ইউরোপিয়ান যখন ট্রাভেল প্ল্যান করে, সে 2 বছর 3 বছর আগে ট্রাভেল প্ল্যান করে, এবং ওদের উইন্টারটা যেহেতু খুব হার্ড হয়, সেই কারণে ওরা এই উইন্টারের সময় আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে 1 মাস, 1.5 মাস, 2 মাসের প্ল্যান করে, এবং 3-4টা দেশকে তারা কভার করার চেষ্টা করে। এদের লিস্টের মধ্যে তো বাংলাদেশ নাই। এরা ইন্ডিয়া যায়, এরা নেপাল যায়, এরা ভুটান যায়, এরা শ্রীলঙ্কা যায়। ওয়াই ডোন্ট দে কাম টু বাংলাদেশ? আমরা, আমাদের গভর্নমেন্ট, আমরা যেহেতু বাংলাদেশকে কখনোই ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে হাজির হই নাই, প্রমোট করি নাই, যে কারণে তারা বাংলাদেশকে তাদের লিস্টের মধ্যে রাখে না। অটোমেটিক্যালি যেটা হয়েছে, বাংলাদেশ একটা সন্ত্রাসী দেশ, বাংলাদেশ
পলিটিক্যাল আনরেস্টের একটা দেশ, বাংলাদেশ দেখার মতো কিছু নাই, বাংলাদেশের ন্যাচারাল ডিজাস্টার, এই জিনিসগুলো যেভাবে প্রমোট হয় বা এই জিনিসগুলো যেভাবে করে আপনার প্রচার পায়, আমাদের দেশে সুন্দরবন তো সেভাবে করে আমরা প্রচার করি নাই, আমাদের দেশের নদীগুলোকে আমরা সেভাবে করে প্রচার করি নাই। তো যে কারণে একজন ট্রাভেলার যখন সাউথ ইস্ট এশিয়াতে 1 থেকে 1.5 মাসের ট্যুর প্ল্যান করে আসে, তার লিস্টের মধ্যে বাংলাদেশটা কখনোই থাকে না। যাদের লিস্টের মধ্যে বাংলাদেশ থাকে তাদের সংখ্যাটা লেস দেন 1%। তো সে কারণে গভর্নমেন্ট ইনবাউন্ড ট্যুরিজম নিয়ে কিছু করছে, এ কথাটা আসলে আমি আজকে 35-36 বছর ইনবাউন্ড ট্যুরিজমের সাথে জড়িত, আমি কখনো বাংলাদেশ গভর্নমেন্টকে বা আমাদের ট্যুরিজম মন্ত্রণালয়কে বা পর্যটন মন্ত্রণালয়কে দেখি নাই যে এই স্পেসিফিক এই কাজটা আমরা ইনবাউন্ড ট্যুরিজমের জন্য করছি, এই কাজটা আজ পর্যন্ত করে আমার চোখে পড়ে নাই। এই যে গভর্নমেন্টের প্রমোশনের সাইটটা নিয়ে আমরা দেখছিলাম, বাট আই ওয়ান্টেড টু নো যে আমরা যদি একদম আরও ডিপে যাই, আমাদের বাংলাদেশের এই যে সাইডে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করছি, হতে পারে এটা ট্রান্সপোর্টেশন রিলেটেড, অ্যাকোমোডেশন রিলেটেড অর সেফটি রিলেটেড। সো এই প্রবলেমগুলো আমাদের এই ইনবাউন্ড ট্যুরিজমের গ্রোথটাকে কীভাবে লিমিটেড করছে? আমি আপনার সাথে আবারও দ্বিমত করি। বিষয়টা হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়াতে আমাদের লোকেশনটা যে জায়গাতে, কম্পেয়ারিং ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, অন্যান্য দেশের সাথে যদি আমি কম্পেয়ার করি, আমাদের রাস্তাঘাট, কমিউনিকেশন সিস্টেমটা স্টিল ইজ ফেয়ার, আমি মনে করি যে যথেষ্ট ভালো। রাজনৈতিক অস্থিরতা বা সিকিউরিটির কথা যদি বলেন সেটাও কিন্তু ভালো। আপনার ট্যুরিস্ট সিকিউরিটির কথা যদি আমি বলি যে একেবারে যে খারাপ তা না, এর চেয়ে খারাপ জায়গা তো ট্যুরিস্টরা যাচ্ছে। পাকিস্তান যাচ্ছে কেন তাহলে, তাই না? তো আফগানিস্তানে ট্যুরিস্ট যাচ্ছে, সেখানে যাচ্ছে কেন? তো বিষয়টা হচ্ছে যে ট্যুরিজমটা গভর্নমেন্টের প্রায়োরিটি লিস্টে আছে কিনা, এটা হচ্ছে খুব জরুরি। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে প্রায়োরিটি লিস্টের মধ্যে না আনবেন ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আপনি কাজ করবেন না, এটি হচ্ছে বাস্তবতা। গভর্নমেন্টও কাজ করছে না, কেননা গভর্নমেন্টের প্রায়োরিটি লিস্টের মধ্যে ট্যুরিজমটা নাই। এবং বিদেশি পর্যটকের বিষয়টা তো আমার ধারণা যে আপনার মানে ইনফ্রাস্ট্রাকচারের কথাটা তো পরে আসছে, ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন ধরনের হয়। আমার যে মন্ত্রণালয়তে যারা কাজ করছেন বা আমার পর্যটন কর্পোরেশন বা আমার ট্যুরিজম বোর্ড যারা আছেন, তারা, আমার তো প্রশ্ন করতে ইচ্ছে করে তাদেরকে, আদৌ কি তারা ইনবাউন্ড ট্যুরিজমটাকে বোঝে কিনা। আপনি যদি ইনবাউন্ড ট্যুরিজমটাকে না বোঝেন, এইটার প্রমোশনের জায়গাটা যদি আপনার মানে ইসের মধ্যে না থেকে থাকে, জ্ঞানের মধ্যে যদি না থেকে থাকে, আপনি তো কোনো দিন এটা নিয়ে কাজ করতে পারবেন না। তো সুতরাং এই বিষয়টাতে আপনার জ্ঞান থাকাটা জরুরি। জ্ঞান না থাকলে আপনি মানুষের সাহায্য নেবেন, সেই সাহায্য নেওয়ার অবস্থাতে আমাদের পর্যটন কর্পোরেশন বা ট্যুরিজম বোর্ড নাই। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের ওই যে মন্ত্রণালয়, তারা আসলে ইনবাউন্ড ট্যুরিজমটা বাংলাদেশে হোক এটা বাস্তবিক অর্থে তারা চায় না। যদি চাইতো এত ভঙ্গুর অবস্থা আমাদের থাকার কথা না। ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো আমি মনে করি, রোড কমিউনিকেশন, ডোমেস্টিক এয়ার, রেলওয়ে কমিউনিকেশন যথেষ্ট ভালো আমি বলবো। রিভারাইন ট্রান্সপোর্টটা, যেহেতু রিভারাইন ট্যুরিজমটা আমরা কখনো কাজ করি না, সেটা হয়তো বা খুব একটা ভালো না, কিন্তু আদার্স ফ্যাসিলিটি যেগুলো আছে আমি মনে করি যে সাউথ ইস্ট এশিয়াতে যে কোনো দেশের সাথে কম্পেয়ার করলে আমরা অনেক ভালো জায়গাতে আছি। So after working so many years in industry, do you think Bangladesh has a clear and strong global tourism brand, and if not, how can we build one? We have the global tourism brand, but we never try to promote. Smiling people, hospitable people can be a Bangladesh global brand. আমাদের সুন্দরবন can be a global brand. সুন্দরবন is already there, ঠিক আছে, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমাদের পাহাড়পুর is already there. এই তিনটা চারটা প্রোডাক্ট কিন্তু গ্লোবাল ব্র্যান্ডিংয়ের পর্যায়ে চলে গেছে, কিন্তু আমরা এটাকে কখনো প্রমোট করার চেষ্টা করিনি। আপনি দেখেন নেপালের চিতওয়ান ফরেস্ট যদি গ্লোবাল ব্র্যান্ড হতে পারে, সুন্দরবন কি হতে পারে না? নেপালের যে 2-3টা মন্দির আছে, বৌদ্ধ মন্দির যেগুলো আছে, সেগুলো যদি গ্লোবাল ব্র্যান্ড হতে পারে, আমাদের পাহাড়পুর কি হতে পারে না? শ্রীলঙ্কার টি গার্ডেন যদি আপনার গ্লোবাল ব্র্যান্ড হতে পারে, আমার কি বলে সিলেটের শ্রীমঙ্গলের টি গার্ডেন কি গ্লোবাল ব্র্যান্ড হতে পারে না? কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এটা নিয়ে কতটুকু কাজ করেছি। আপনার নিজের সন্তানকে যদি আপনি বাইরের মানুষের কাছে তার বিষয়টাকে আপনি প্রকাশ না করেন, তাহলে মানুষ জানবে কিভাবে যে আপনার এই ট্রেজার নিয়ে আপনি বসে আছেন? আপনি তো কখনো আমার ট্রেজার নিয়ে আপনি বাইরে যাই নাই, গ্লোবাল ব্র্যান্ড করার চেষ্টা করি নাই। আমি যদি আমার ঢোল আপনাকে পেটাতে দেই, আপনি তো ওর স্ট্রেংথটা জানেন না, আপনি পিটিয়ে ফাটে ফেলবেন। তো সুতরাং নিজের ঢোলটা আসলে নিজেকেই পেটাতে হয়, অন্যকে আপনার ঢোল পেটাবে না। So
আপনি যেহেতু এতগুলো কান্ট্রি আমাদের কথার মধ্যে চলে আসছে, তো আমি জানতে চাচ্ছিলাম যে ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কা কিংবা নেপালের কথাই বলি না কেন, সো ইনবাউন্ড ট্যুরিজমে আমি যদি ডিটেল কম্পারিজনের সাথে যাই বাংলাদেশের সাথে, তাহলে সে ব্যাপারটা কি হবে? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপালের সাথে কম্পারিজনের কোনো সুযোগই নাই, কোনো ধরনের সুযোগ নাই। আমি এই কারণে বলছি যে যেটা বারবার বলার চেষ্টা করছি আমি, যে আসলে আমরা তো ইনবাউন্ড ট্যুরিজম নিয়ে কাজ করি নাই ভাই। আমাদের এখানে ইনবাউন্ড ট্যুরিজম যেটা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ন্যাচারাল গ্রোথ। এখানে যারা আসে আপনি দেখেন, ইন্ডিয়াতে আসছে একটা মানুষ, ঠিক আছে একদিনের জন্য ঢাকা ঘুরে যাই, বা শ্রীলঙ্কাতে যাচ্ছি 2 দিনের জন্য একটু বাংলাদেশটা দেখে যাই, কিন্তু বাংলাদেশ তাদের টার্গেটেড কান্ট্রি হয় না। আমরা করতে পারছি না। কেন পারছি না? যে আমরা আসলে কখনো ব্র্যান্ডিংয়ের চেষ্টা করি নাই বাংলাদেশকে নিয়ে, গ্লোবাল মার্কেটে বাংলাদেশকে প্রমোশনের কাজটা আমরা করি নাই। না করার পরিপ্রেক্ষিতে এটা হয় নাই। আজ থেকে দেখেন, ফ্রান্স থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসছে পৃথিবীর সব দেশে। ফ্রান্সের ট্যুরিস্ট হচ্ছে সবচেয়ে বেশি, ইউরোপের ট্যুরিস্টরা বেশি ট্রাভেল করছে, চাইনিজ ট্রাভেলাররা ট্রাভেল করছে, রাশিয়ান ট্রাভেলাররা ট্রাভেল করছে। আমরা কি ওই টার্গেট মার্কেট ধরে ধরে কোনো দিন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে গেছি, রোড শো করেছি, আমাদের প্রমোশনের কাজগুলো কি করেছি? আমরা করিনি। না করার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে আমি তো শ্রীলঙ্কার সাথে কম্পেয়ারিং যেতে পারছি না, কারণ ও হচ্ছে বছরে 25 লক্ষ ইনবাউন্ড ট্যুরিস্ট হ্যান্ডেল করে। আমি লেজার ট্যুরিস্ট হ্যান্ডেল করি 30,000, 40,000 বা 50,000। তা আমি ওর সাথে কম্পেয়ার করতে হলে তো অ্যাটলিস্ট তার কাছাকাছি থাকতে হবে। আমি কম্পেয়ার করবো কীভাবে? ইন্ডিয়া আপনার রিসিভ করছে 2 কোটি ট্যুরিস্ট, আমি রিসিভ করতেছি আপনার সব মিলায় 30-40 হাজার ট্যুরিস্ট। তা কম্পেয়ার করার জন্য তো একটা ন্যূনতম যোগ্যতা আপনার লাগবে। ন্যূনতম যোগ্যতা ছাড়া আপনি কিভাবে কম্পেয়ার করবেন একজনের সাথে? করার সুযোগই তো নেই। So with places like Sundarban and the Heel Track Sea Beach, how can Bangladesh balance tourism development with environmental conservation? ইনফ্যাক্ট আমাদের এই এনভায়রনমেন্টাল বা রেসপন্সিবল ট্যুরিজমের যে ইকো ট্যুরিজমের যে বিষয়টা, এই জিনিসটা নিয়ে আমরা আসলে কখনো কাজ করি নেই। সুযোগ রয়ে গেছে, কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনার পৃথিবীর সব দেশের মানুষগুলোই আপনার যারা রেগুলার ট্রাভেল করে তারা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ট্যুরিজম প্রোডাক্ট খুঁজে বেড়ায়। উন্নত বিশ্ব থেকে যারা আসে তারা কিন্তু আপনার লাক্সারি হোটেল, লাক্সারি রেস্টুরেন্ট ইত্যাদি বিষয়গুলোতে তারা অভ্যস্ত। তারা যখন একটু অফ ট্র্যাক জিনিস পায় সেই জায়গাগুলো দেখতে যেতে চায়। এবং পৃথিবীতে অ্যাডভেঞ্চার ট্রাভেলারের সংখ্যা দিন দিন বাড়ছে। ঠিক আছে, এর গ্রোথটা হচ্ছে প্রায় 32 থেকে 34%। প্রতি বছর অ্যাডভেঞ্চার ট্রাভেলারের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাংলাদেশ ইজ এ ফুল অফ অ্যাডভেঞ্চার ট্রাভেলার কান্ট্রি। আপনি দেখেন যেখানে যাবেন সেখানেই অ্যাডভেঞ্চার। বাংলাদেশে রিক্সা রাইড করেন সেটাও অ্যাডভেঞ্চার, সদরঘাটে নৌকা রাইড করবেন সেটাও অ্যাডভেঞ্চার, আপনি সুন্দরবন যাবেন সেটাও অ্যাডভেঞ্চার। যেইখানে যাবেন সব পুরা বাংলাদেশটাই হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের একটা প্রোডাক্ট। সারা বাংলাদেশ লাক্সারি ট্যুরিস্ট যারা, ওদের কথা চিন্তা যদি বাদ দেই, কারণ বাংলাদেশ তো লাক্সারি ট্যুরিজমের ডেস্টিনেশন না, বাংলাদেশ হচ্ছে নিশ ট্যুরিজম প্রোডাক্টের ডেস্টিনেশন। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি চিন্তা করি যে না ঠিক আছে, আমি অ্যাডভেঞ্চার ইকো ট্যুরিজমটাকে প্রমোট করতে চাই, তো আমাকে তো প্রোডাক্টটা তৈরি করতে হবে, তাই না? অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ইকো ট্যুরিজমের কিছু পার্সপেক্টিভ রয়ে গেছে, এর কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী আমাকে প্রোডাক্টটাকে তৈরি করতে হবে। তৈরি করে নিয়ে যেসব দেশের মানুষজন অ্যাডভেঞ্চার পছন্দ করে সেই সব দেশে যে আমাকে বলতে হবে যে আমার দেশে তোমরা যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুরিজম পছন্দ করো, আমার দেশে এই ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্রোডাক্ট রয়ে গেছে। মানে কোশ্চেন ইজ দ্য ওয়েদার ইউ আর ইন্টারেস্টেড টু প্রমোট ইট অর নট। এছাড়া তো হবে না। কারণ আমি সবসময় একটা কথা বলে আসছি যে আজকে 55 বছর হয়ে গেছে বাংলাদেশ পর্যটন, বা 54 বছর হয়ে গেছে বাংলাদেশ পর্যটনের জন্ম হয়েছে। আজ পর্যন্ত কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি, আপনি কিন্তু কোনো রিসার্চের কাজ করেন নাই। বাংলাদেশের কোনো ট্যুরিজমের রিসার্চ ডাটা নাই। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে আপনি ট্যুরিজমের ডেভেলপমেন্টের কথা ভাবছেন, আমার একটা মন্ত্রণালয় আছে, আমার একজন সচিব আছে, আমার মন্ত্রী আছে, উপদেষ্টা আছে, অধিদপ্তর আছে, কিন্তু no one is care about the research and data collection. কোন দেশ থেকে কতজন পর্যটক আসে, তারা কি চায় আমি জানি না, কোন ডেস্টিনেশনে আমার যাওয়া উচিত আমি জানি না। আমি আজ পর্যন্ত কোনো দিন প্রোডাক্ট আইডেন্টিফাই করি নাই যে কোন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। কক্সবাজার সি বিচের কথা বলি, আমি কক্সবাজার সি বিচটাকে প্রমোট করছি। আমি ধ্বংস করে দিয়েছি কক্সবাজার সি বিচকে, অট্টালিকার জঙ্গল তৈরি করে ফেলছি আমি একটা, তাই না? কি করলাম আমি? কক্সবাজারটাকে ধ্বংস করে দিলাম। ওয়ারেস কক্সবাজার কখনোই বাংলাদেশের 1 নম্বর ট্যুরিজম প্রোডাক্ট হতে পারে না, সুযোগ নেই।
এটা রিজনাল হতে পারে, ইন্টারন্যাশনালি এটা করার কোনো সুযোগ নেই। আমরা বারবার খালি কক্সবাজার নিয়ে দৌড়দৌড়ি করতেছি এবং কক্সবাজারটাকে আমরা শেষ করে দিয়েছি, সেন্ট মার্টিন শেষ করে দিয়েছি। আমাদের এখানে দুই ধরনের প্রোডাক্ট, একটা হচ্ছে ন্যাচারাল ট্যুরিজম প্রোডাক্ট আর একটা হচ্ছে কালচারাল ট্যুরিজম প্রোডাক্ট। ন্যাচারাল ট্যুরিজম প্রোডাক্টের সংখ্যা আমাদের এখানে বেশি এবং দেখেন নেচার বেইজ যে কয়টা প্রোডাক্ট আমাদের আছে সবগুলো কিন্তু আমাদের মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে, একটাও কিন্তু আর এখন ইনট্যাক্ট নাই। ঠিক আছে, হাওর ধ্বংস করে দিয়েছে, সেখানে একসময় বিদেশি পর্যটকরা আসতো, এখনও সেখানে বিদেশি পর্যটকরা যায় না। সেন্ট মার্টিন কক্সবাজারে একসময় বিদেশি পর্যটকরা যেত, এখন আর সেখানে বিদেশি পর্যটকরা যায় না। শ্রীমঙ্গলে যেত, এখন আর যায় না। মানে এমন একটা অবস্থায় আমরা এই প্রোডাক্টগুলোকে নিয়ে গিয়েছি যে এই প্রোডাক্টগুলো আসলে নেক্সট জেনারেশনের জন্য সাস্টেন করবে না। এখনও যে সময় আছে, এখনও যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি যদি কাজ করতে চান, গভর্নমেন্ট যদি সদিচ্ছা থাকে কাজ করতে চায়, এটাকে নিয়ে কাজ করার সুযোগ আছে, আমরা এটা রক্ষা করতে পারি। কিন্তু আমরা চাই কি না ইনবাউন্ড ট্যুরিজমের জন্য এই প্রোডাক্টগুলো রক্ষা করতে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে ন্যাচারাল বিউটি এগুলো প্রায় অনেকটা বলতে গেলে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি বারবার মেনশন করছেন। সো আমি মনে করি এই জায়গায় কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারতো আমাদের যে লোকাল কমিউনিটিস, বিকজ তারা এটার সাথে অনেকটা কানেক্টেড। সো আমি জানতে চাচ্ছিলাম যে লোকাল কমিউনিটিস কীভাবে আমাদের ইনবাউন্ড ট্যুরিজমকে এই যে এই হারিয়ে যাচ্ছে এই ব্যাপার থেকে আমরা কীভাবে মানে বেনিফিট করতে পারি। একটা খুব সুন্দর জিনিস আপনি বলেছেন। দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে মৌলভীবাজার শ্রীমঙ্গল অঞ্চলটাতে যে পর্যটনটা হচ্ছে সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রিত, আমি বলবো কিছুটা হলেও নিয়ন্ত্রিত, দুই একটা জায়গা বাদে, যেমন রাতারগুল, রেমাক্যালেঙ্গা বা আমাদের লাউয়াছড়া ফরেস্ট, রেইন ফরেস্ট যেটা, এই 3-4টা জায়গাতে নিয়ন্ত্রণ নাই, একেবারেই নাই, যেখানে হাজার হাজার পর্যটকরা যাচ্ছে, একেবারে নেচারটাকে নষ্ট করে ফেলছে। কিন্তু শ্রীমঙ্গলের মৌলভীবাজারে একটা পার্ট আপনি দেখবেন যে ইদানিং মোটামুটি ভালোই প্রচার পাচ্ছে, যে মানুষটা, যে পরিবারটা আগে খেতে পেত না, তারা আজকে পর্যটনকে অবলম্বন করে তারা আজকে খেতে পাচ্ছে। গাইড তৈরি হয়েছে, নিজেরা গাইড তৈরি করেছেন, নিজেরা ওই তাঁতশিল্পটাকে গড়ে তুলেছেন। এই জিনিসগুলো হচ্ছে কেন? শ্রীমঙ্গলে কিছুটা হলেও আপনার পর্যটক যারা যায়, যারা থাকে, তারা একটা ক্লাস পিপল যাচ্ছে, তারা ওইটাকে অনুভব করছে। স্থানীয় লোকজন যারা আছে তারা রেসপন্সিবল ট্যুরিজমের বিষয়ে অনেকটা সচেতন। এই সচেতনতাটা কিন্তু শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারের কিছু কিছু অঞ্চলে আপনার উদাহরণ তৈরি করেছে ইতিমধ্যেই, যে না, পর্যটনকে নিয়ে আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভব, একই সাথে প্রোডাক্টগুলোকে রক্ষা করা যেতে পারে। কিন্তু সেই জায়গাতেও কি আমাদের গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ আছে? আমরা কি কখনো গেছি সেখানে যে তারা কিভাবে করছে? তাদেরকে রোল মডেল হিসাবে আমরা অন্য কোথাও কি নিয়ে যাওয়ার চেষ্টা করছি? তারা যে সব কিছুই সঠিক করছে তাও কিন্তু না, তাদের মধ্যে ভুলভ্রান্তি আছে, কারণ তারা নিজেরা স্বশিক্ষিত লোকজন। তাদেরকে কি আমরা কোনো ধরনের গাইডলাইন তৈরি করে দিয়েছি যে এইভাবে করে যদি তোমরা করো তোমাদের মানে প্রোডাক্টটা আরও বেশি উন্নত হবে, তোমাদের জীবনমান আরও উন্নত হবে, তোমরা এইভাবে কাজগুলো করতে পারো? সে কাজগুলো কিন্তু আমরা করিনি। আমার সন্দেহ হচ্ছে যে আজকে শ্রীমঙ্গল বা ধরেন মৌলভীবাজারের যে জায়গাগুলোতে আপনার এই সেলফ ডেভেলপ ট্যুরিজমগুলো মানে ডেভেলপড হয়ে আসছে, এই জায়গাগুলো কতদিন সাস্টেন করে? কারণ অনেকেই তো এটার প্রতি মানে আপনার আকর্ষণ তৈরি হবে অনেকের, তখন সবাইকে ইনভলভ হয়ে যাবে। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে বাজারে যে প্রোডাক্টটা বেশি বিক্রি হয়, সেই প্রোডাক্টটাকে কপি করার জন্য অনেক মানুষ লেগে যায়, ঠিক আছে? তখন এটা মানটা নষ্ট হয়ে যায়, ক্রেতা আগ্রহ হারায় ফেলে। আমার যদি শ্রীমঙ্গলের যে অবস্থা আসছে বা মৌলভীবাজারের এই জায়গাগুলো যে অবস্থাতে আসছে, এটাকে যদি সাস্টেন করতে হয়, এই মুহূর্তে আমার একটা গভর্নমেন্টের গাইডলাইন দরকার সাস্টেন করার জন্য। এবং এইটা যদি একটা উদাহরণ হতে পারে, তাহলে এই উদাহরণ তো আমার সেন্ট মার্টিনও করা সম্ভব, এই উদাহরণ আমার সুন্দরবন পেরিফেরিতেও করা সম্ভব, এই উদাহরণ আমার পাহাড়পুর অঞ্চলেও করা সম্ভব। যদি পরিকল্পিতভাবে আমরা কিছু করতে পারি তাহলে এটা যে করা যায় সেটা কিন্তু প্রমাণিত, কিন্তু আমরা এই সদিচ্ছাটা আমাদের আছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং গভর্নমেন্টের যারা কনসার্ন আছেন, যেসব অথরিটি, তারা এই বিষয়গুলো নিয়ে কতটুকু ভাবে, আর আদৌ তাদের এটা ভাবার মতো সক্ষমতা আছে কিনা। আমার ধারণা যে তাদের সেই সক্ষমতাটা নাই বিধায়ই তারা এটাকে ছেড়ে দিয়েছে, যে না ঠিক আছে যেভাবে হচ্ছে হোক।
এখনের যেহেতু সময়ের কথা বলছি আমি অলরেডি, তো আমি জানি এটা একটা মডার্ন যুগ এবং সব কিছু এখানে সোশ্যাল মিডিয়া ড্রিভেন। ইভেন অ্যাজ আ ইয়াং পার্সন আমিও যখন ফেসবুক স্ক্রল করছি আমি কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন টুরিস্ট স্পট সম্পর্কে ভিডিও দেখছি। এমনও হয়েছে যে এই বয়সে এসেও আমি কিছু নতুন নতুন স্পটের ব্যাপারে জানতে পেরেছি। সো আমি জানতে চাচ্ছিলাম এই যে ডিজিটাল মার্কেটিংয়ের এই টাইমে যে ইনফ্লুয়েন্সার্স আছেন তারা এই জায়গায় কেমন ভূমিকা পালন করছেন? দেখেন, ডিজিটালের যুগের দুইটা মানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আমাদের ট্যুরিজমের ক্ষেত্রে আসলে নেগেটিভটা হচ্ছে বেশি। আপনি দেখেন হামহাম যে জায়গাটা, আমি নিজে সেখানে গিয়েছি, হামহামটা যখন নিউজ হয় সোশ্যাল মিডিয়াতে, তারপরে হামহামটা হারিয়ে গেছে, অবশিষ্ট নাই। রাতারগুল যখন নিউজ হয়, রাতারগুল নিউজ হওয়ার পর রাতারগুল হারিয়ে গেছে। সাদা পাথর নিউজ হয়েছে, সাদা পাথর নিউজ হওয়ার পরে সাদা পাথর হারিয়ে গেছে। আমাদের হাওর, টাঙ্গুয়ার হাওর নিউজ হওয়ার পরে টাঙ্গুয়ার হাওর হারিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে তার মানে কি আমি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে এই জিনিসগুলো প্রচার করব না? ডেফিনেটলি করব। এইখানেও আবার একটা রেগুলেশনের ব্যাপার আছে। গভর্নমেন্টের এই প্রোডাক্টগুলো তো জানে, গভর্নমেন্ট জানে যে টাঙ্গুয়ার হাওর আমাদের রামসার সাইট এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এইটার প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। এইখানে ম্যাস ট্যুরিজম করা যাবে না, সেই গাইডলাইনটা কে দিবে? গভর্নমেন্ট দিবে। আমরা যারা টাঙ্গুয়ার হাওর প্রচার করলাম সেটার কারণে আজকে টাঙ্গুয়ার হাওরে বছরে 1-1.5 লক্ষ পর্যটক বা 2 লক্ষ পর্যটক যাচ্ছে বা আরও বেশি যাচ্ছে, 1000-এর উপরে জাহাজ বা নৌকা চলে বেড়াচ্ছে। কিন্তু এটার জন্য একটা নিয়ন্ত্রণ সংস্থা দরকার ছিল যাতে আমার এই প্রোডাক্টটা নষ্ট না হয়, কারণ এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এটাকে রক্ষা করতে পারবেন না। তো সোশ্যাল মিডিয়া যদি আমি ঠিক উল্টোভাবে চিন্তা করতাম যে সোশ্যাল মিডিয়া একইভাবে এই টাঙ্গুয়ার হাওরে যাতে কোনো ধরনের পরিবেশ দূষণ না হয় সেই প্রচারটা প্রতিদিন করবে, ঠিক আছে? সেটা কি হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। সেন্ট মার্টিনে পরিবেশ নষ্ট না হয় সেই প্রচারটা প্রতিদিন হবে, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না। তার মানে আমরা একটা প্রোডাক্টকে হাইলাইট করে দিচ্ছি, মানুষ যাচ্ছে, সেটার যে খারাপ দিকটা আছে সেটা যে কোনো গাইডলাইন নাই, না ট্যুরিস্টের আছে না সার্ভিস প্রোভাইডারের আছে, কারোর জন্য কোনো গাইডলাইন নাই। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত তৈরি করা না যাবে ততক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এই প্রোডাক্টগুলো প্রচার করা যাবে না। এরকম কোনো গাইডলাইন কি আমরা তৈরি করিনি। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মনে হয় একটা আছে যে ভিতরের কোনো ছবি প্রচার করা যাবে না বা এরকম একটা বিষয় মনে আছে বিমান বাংলাদেশে, যে এয়ারক্রাফটের ভিতরে ছবি বা বিমান বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের আপনার ওই ইউটিউব ইত্যাদিতে আমি যতটুকু জানি ওখানে কিন্তু একটা নিয়ম করা আছে, যেটা যদি কেউ যদি করে তার এগেনস্টে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। সুতরাং আপনি কেন 17-18 কোটি মানুষের একটা দেশ ভাই, এতটুকু একটা দেশের মধ্যে মানুষ সুযোগ পেলে বেড়াতে যাবে, মানুষের এখন বেড়াতে যাওয়ার মতো সক্ষমতা তৈরি হয়েছে, সে যাবে, এটি হচ্ছে বাস্তবতা। আপনি তাকে ঠেকাতে পারবেন না। কিন্তু একটা প্রোডাক্ট আইডেন্টিফাই সোশ্যাল মিডিয়ার একজন করার আগে আমি কেন করছি না? আমি সোশ্যাল মিডিয়া যখন এটাকে আইডেন্টিফাই করছে বা একজন সাংবাদিক যখন এটাকে আইডেন্টিফাই করছে, করার পরে তাকে আমি এটাকে ওইভাবে করে প্রচার করার সুযোগটা কেন করে দিচ্ছি? আমি কেন সেখানে নিয়ন্ত্রণ রাখছি না? বা ট্যুরিস্ট যারা যাচ্ছে তাদের উপরে আমি কেন নিয়ন্ত্রণ করছি না? আমি যেহেতু এটা নিয়ন্ত্রণ করছি না, সে কারণে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে পজিটিভ দিকটা এটা কিন্তু ট্যুরিজম ভোগ করতে পারছে না। নেগেটিভ দিকটার কারণে আমাদের ট্যুরিজমের প্রোডাক্টগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ মানুষ তো হচ্ছে পৃথিবীর সবচাইতে ভালো প্রাণী, একইভাবে মানুষ হচ্ছে পৃথিবীর সবচাইতে খারাপ প্রাণী, তাই না? তো সেই দৃষ্টিকোণ থেকে যেটা বলতে হবে যে আপনি মানে সোশ্যাল মিডিয়ার বেনিফিটটা আমরা নিতে পারছি না ট্যুরিজমের জন্য। বাট একই সাথে ধরেন আজকে আমরা দেশের প্রচার করার জন্য আমাদের ব্লগার যারা আছেন, ইনফ্লুয়েন্সার যারা আছেন, তাদেরকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের বেঙ্গলি ফুড কিন্তু সাংঘাতিক পপুলার পৃথিবীর বিভিন্ন দেশে, সেটাকে ব্যবহার করার জন্য আমরা ইনফ্লুয়েন্সারদেরকে ব্যবহার করতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশের ইনফ্লুয়েন্সারদেরকে আমরা ইনভাইট করতে পারি আমাদের প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য। এখন তো মানুষের টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, এখন পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, কারণ মানুষ সবসময় আপনার গ্যাজেট নিয়ে চলাফেরা করে, তাই না? কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টগুলোকে সোশ্যাল মিডিয়াতে এই ইনফ্লুয়েন্সারদেরকে বা আপনার ব্লগারদের মাধ্যমে এদের মাধ্যমে এটাকে প্রচার করার সেই ব্যবস্থা কিন্তু আমরা করছি না। না করার পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লো র্যাঙ্কিং যে ইউটিউবার যারা আছেন
সোশ্যাল মিডিয়া পিপল যারা আছেন তারা এমনভাবে আমাদের প্রোডাক্টগুলোকে প্রচার করছে যে আলটিমেটলি আমাদের এটা গ্রেডিংটা নিচে নেমে যাচ্ছে। এই কাজটা আসলে আমরা ঠিকভাবে করছি না। So as we have come to the very end of our today's podcast, so I have this last question to you. What practical steps should Bangladesh take over the next years to establish itself as a leading destination in South Asia for inbound tourists? স্বপ্নটা তো অনেক আগে থেকেই দেখছি, ইটস মাই ড্রিম। মানে আমি লাস্ট 35 ইয়ার্সই আমি ড্রিমটা দেখছি, কিন্তু ইনফ্যাক্ট আমি জানি না। প্রথমত আমরা যেটা বলে আসছিলাম যে ট্যুরিজমটাকে আপনার হাইলাইটেড করতে হবে, আপনার প্রায়োরিটি লিস্টের মধ্যে ট্যুরিজমটাকে নিয়ে আসতে হবে। দিস ইজ আওয়ার মানে 1 নম্বর ম্যান্ডেট আমরা বলে আসছিলাম, আদারওয়াইজ আপনি এটা পারবেন না। 2 নম্বর হচ্ছে যে মন্ত্রণালয়টাকে আলাদা করে ফেললে কি হয়, ট্যুরিজমের জন্য আলাদা একটা মন্ত্রণালয়, বিমানকে আপনি কমিউনিকেশন বা অন্য সেক্টরের সাথে দিয়ে দেন, তাহলে যেটা হবে যে পৃথিবীর অনেক দেশেই আছে যেটা ট্যুরিজমের উপরে। দেখেন, আমি গতকালকে একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, কাজাকিস্তানের মতো একটা দেশ, যে দেশটার ট্যুরিজমের গ্রোথ হচ্ছে 37% পার ইয়ার। ক্যান ইউ বিলিভ ইট? মানে কবে তারা স্বাধীন হয়েছে, মানে অনেক কিছুই আছে তাদের, কিন্তু ট্যুরিজমের কনসেন্ট্রেট করতে হবে যে না, আমার এইখান থেকে আয় করা সম্ভব। একমাত্র গার্মেন্টস ছাড়া আপনার ফরেন কারেন্সি আর্ন করার বা এক্সপোর্টের 80% হচ্ছে গার্মেন্টস, ওইটা ছাড়া তেমন কোনো সেক্টর আপনার নাই। ট্যুরিজমেরটার প্রতি একটু মনোনিবেশ করতে অসুবিধাটা কোথায়, একটু চেষ্টা করতে অসুবিধাটা কোথায়, চেষ্টা করে দেখি না হয় কি না। আমি যেটা স্বপ্ন দেখি যে একটা শান্তিপূর্ণ একটা দেশ, যে দেশে আগে যখন ছিলাম আমরা দেখতাম যে হেঁটে হেঁটে বিদেশি সাদা চামড়া আমাদের বাড়িতে চলে আসতো, আমাদের অফিসে চলে আসতো, শত শত হাজার হাজার পর্যটক। মানে সেই স্বপ্নটা, মানে ওই সময় ওইটা স্বপ্ন ছিল না, ওইটা বাস্তব ছিল, যে আমি দেখতাম যে হাজার হাজার পর্যটকরা প্রতিদিন আমাদের সব ট্যুর অপারেটরদের অফিসে যে ট্যুরের জন্য রিকোয়েস্ট করছে। আজ থেকে 15 বছর আগের কথা বলছি আমি, ওইটা ছিল বাস্তব। কিন্তু আজকে আমাকে স্বপ্ন দেখতে চাই আমি যে ওই সময়টা আবার আসুক, আবার বিদেশি পর্যটকরা বাংলাদেশে ভিড় করুক, এই স্বপ্নটা দেখতে চাই। আমাদের দেশের অনেক অনেক ধরনের পোটেনশিয়ালিটি আছে, আমি যদি ইনবাউন্ড ট্যুরিজমের কথা বলি। কিন্তু দুর্ভাগ্য যে আমরা গত 14-15 বছরে সেই জায়গা থেকে অনেক পিছনে চলে আসছি। সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো যখন গত 15 বছরে 10 গুণ, 15 গুণ, 20 গুণ ট্যুরিস্ট রিসিভের সংখ্যা বাড়ছে, তখন আমাদের সংখ্যাটা 100 গুণ পিছিয়ে গেছে। এটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি জানি না সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে, তবে আমার ধারণা যে প্রমাণিত যে বাংলাদেশ ক্যান বি এ ট্যুরিজম ডেস্টিনেশন, এটা একটা পপুলার ইনবাউন্ড ট্যুরিজম ডেস্টিনেশন ছিল একটা সময়, আজ থেকে 15-20 বছর আগে। সেটা কেন হারিয়ে যাবে, সেটাকে কেন আমরা ফেরত আনতে পারবো না? গভর্নমেন্ট যদি এগিয়ে আসে, ডেফিনেটলি এটা সম্ভব, অসম্ভব না। And like that, we have come to an end of another episode of the podcast, The Conversation With. Thank you so much, our lovely audience, for bearing with us till now. And would like to thank our honorable guest for being one of the most supporting character with us. Please don't go anywhere, because we will be back with another brand new episode. Till then, take care.